হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। তো দেখো, আজকে আমি চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটি পড়াবো এবং আমি একটা নতুন অধ্যায় আজকে শুরু করব। সেটা হলো আধুনিক সভ্যতা ও পরিবেশের সংরক্ষণ। তো সেখান থেকে আমি দুটো চ্যাপ্টার তোমাদেরকে পড়াবো এবং সেখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরগুলো লিখে দেবো। তো চলো শুরু করি। দেখো, প্রথমে আছে মাটি আর নেইকো খাঁটি এবং তারপরের চ্যাপ্টারটা হচ্ছে বাড়ির পাশের মাটি। তো চলো শুরু করা যাক। দেখো, মাটি আর নেইকো খাঁটি এই চ্যাপ্টারটা প্রথমে রয়েছে। তাহলে মাটি আর নেইকো খাঁটি মানে এটা কি বলতে চাইছে, যে আমাদের যে মাটি রয়েছে সেই মাটিটা এখন আর সেই মাটিটা খাঁটি নেই, অর্থাৎ সেই মাটিটা ভেজাল হয়ে গেছে। এটাই আমরা মানেটা বুঝতে পারছি, তাই তো? তাহলে চলো গল্পে কি আছে দেখি। বলছে, রসুলদের গ্রামটা বেশ সুন্দর, সবারই কিছু না কিছু জমি আছে, চাষবাস করে, বছরের খাবার পেয়েই যায়, মাঠ একদম সবুজ, কেনই বা হবে না, পাশেই তো নদী, সারা বছর জলের অভাব হয় না, তাই নানান রকম ফসল হতো। কি বলছে, রসুলদের গ্রামটা, একটা গ্রাম আছে, সেই গ্রামটা খুবই সুন্দর, আর গ্রামে যারা বসবাস করেন তাদের সবারই কিছু না কিছু জমি আছে এবং তারা কি করেন, চাষবাস করে। আর সেই চাষবাস খেয়ে বছরে করেই তারা তাদের যে খাবার, সেই খাবারটা গোটা বছরের খাবার তারা পেয়ে যায়। আর মাঠগুলো হয় একদম সবুজ, কারণ চারিদিকে পাশেই হচ্ছে তার নদী রয়েছে, আর কোনো জলের অভাব ঘটে না। একদিন শুনেছিল ওদের পাশের গ্রামে একটা কারখানা হবে, ঠান্ডা পানীয় জল তৈরির কারখানা। রসুল ভেবেছিল, বাহ, বেশ ঠান্ডা জল খাওয়া যাবে। তাহলে রসুল কি ভেবেছিল, যদি ঠান্ডা জলের কারখানা হয় তাহলে বেশ ওরা ঠান্ডা জল খেতে পাবে আর অনেক কাজ হবে, অনেকেই কাজ পাবে। সেই ঠান্ডা জলের কারখানা হলে কি হবে, তারা ঠান্ডা জলও খেতে পারবে এবং সেই কারখানায় অনেকে কাজ পাবে। কিন্তু বছর দুয়েক পর সব কিছু কেমন যেন হয়ে যেতে লাগলো, এর ফলে নদীর জল কমে যেতে লাগলো। কি হচ্ছে, বছর দুয়েক পরে কেমন যেন একটা পরিবেশটা কেমন যেন একটা হয়ে যেতে লাগলো, তার ফলে কি হলো, নদীর জলটা কমতে থাকলো। ওদের গ্রামের পুকুরের মাছ মরে ভেসে উঠতে লাগলো, ফসলের পরিমাণ কমে গেল, মাটিতে নানান বিষ মিশতে লাগলো কারখানার নোংরা জল থেকে। তাহলে কি বলছে, যে বছর দুয়েক পরে কি হলো, ওদের পাশের গ্রামে যে কারখানাটা হলো, অর্থাৎ জল তৈরির কারখানা, তাহলে সেই কারখানাটা হওয়ার পর থেকে কি হলো, নদীর জল কমতে থাকলো, আর যত পুকুর ছিল সেই পুকুরের মাছগুলো মরে ভেসে উঠতে লাগলো, ফসলের পরিমাণ কমে গেল, মাটিতে নানান রকমের বিষ মিশতে লাগলো। সেগুলো কোথা থেকে আসলো না, কারখানার ওই নোংরা জল থেকে। নানান ধরনের অসুখে ভুগতে লাগলো গ্রামের মানুষ, সবাই খুব চিন্তিত হয়ে পড়লো। এবার দেখো বলছে কি, যে বন্ধুদের সাথে আলোচনা করে নিচে লিখে ফেলো। বলছে কি ছিল, এখন কি হয়েছে আর কেন এমন হলো। তাহলে কি বলছে, যে রসুলদের গ্রামের জমিতে নানান রকম কি হতো, আগে ফসল হতো, এখন কি হয়েছে, তাহলে এখন ফসলের পরিমাণটা কমে গেছে। আর কেন এমন হলো, কারণ নদীর জল কমে গেছে এবং মাটি নষ্ট হয়ে গেছে, তাই তো? যে জল তৈরির যে কারখানাটা হয়েছে, তাহলে সেই কারখানা থেকে যে নোংরা কীটনাশক বা বিষ মিশানো জলগুলো কি হয়েছে, বেরিয়ে এসে আস্তে আস্তে সেই পুকুরের জলে মিশছে, কোথাও গিয়ে মাটিতে মিশছে, ফলে মাটি এবং নদীর জল কি হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে, ফলে ফসলের পরিমাণ কিন্তু কমে গেছে। তারপরে বলছে, দেখো এখানে বলছে জমির ফসল নষ্ট হয়ে গেছে। তাহলে জমির ফসল নষ্ট হয়ে গেছে এখন, তাহলে আগে কি ছিল, আগে ছিল তাদের জমিতে যা ফলন হতো, তারা সেই গোটা বছরের খাবার সেখান থেকে পেয়ে যেত, অর্থাৎ সেই জমির ফসলে তারা গোটা বছরের খাবার খেত। আর কেন এমন হলো, কারণ হলো কারখানার নোংরা জল থেকে মাটিতে নানান রকমের বিষ এবং কীটনাশক মিশেছে। তারপরে বলছে, দেখো গ্রামের মানুষ নদীকে ব্যবহার করতে পারছে না এখন। তাহলে আগে কি ছিল, আগে হচ্ছে ওদের গ্রামের যে পাশে যে নদীটা থাকতো, সেই নদীর জলে সারা বছর কি হতো, জলের অভাব হতো না। আর এখন কেমন হলো, এখন সব পুকুরের জল কিন্তু কমে যেতে লেগেছে, ফলে তাদের মধ্যে একটা জলের অভাব দেখা দিচ্ছে। বোঝা গেল? এবার দেখো বলছে, রসুল বলল যে আজকাল নদীর জল নোংরা হয়ে যাচ্ছে কেন। দিদিমণি বললেন, জল কমে যাওয়া একটা তো কারণ বটে, আর নদীর জল নষ্ট হওয়ার আর কি কি কারণ হতে পারে বলে মনে করো। দিদিমণি তখন কি বলো, যে নদীর জল যদি কমে যায় সেটা একটা জল নোংরা হওয়ার কারণ, আর কি কি কারণ বলে তোমাদের মনে হতে পারে, যে নদীর জল কেন নোংরা হচ্ছে। কারণ কি, ওই যে চারিদিকে যদি কলকারখানা থাকে, সেই কলকারখানার কি হচ্ছে, নোংরা জল এসে সেই নদীতে মিশছে, ফলে সেই নদীর জল কি হচ্ছে, দূষিত হচ্ছে। তারপরে গৃহস্থালীর কাজকর্মের ফলে আমরা যে সমস্ত, এই যে আমাদের বাড়ি ঘরের যে সমস্ত নোংরা আবর্জনাগুলো থাকে, সেগুলো আমরা কি করি, পাশে কোনো পুকুর থাকলে অনেকেই কি করে, সেই পুকুরের জলে গিয়ে কি করে, সেগুলো ফেলে দিয়ে আসে। এবং কি করছে বলছে, নদীতে যে আমরা ঠাকুর বিসর্জন দিচ্ছি, তাই না, সেই ঠাকুর বিসর্জন দেওয়াতে নদীর জল কিন্তু দূষিত হচ্ছে। তারপরে কি হচ্ছে, গ্রামের অনেক মানুষ এখনো নদীতে বা পুকুরে গিয়ে কি করে, তারা বাসন মাজে, গরু মোষ স্নান করায়, এগুলোর ফলেও কিন্তু নদীর জল নোংরা হচ্ছে, এরকম কারণ হতে পারে। তারপরে বলছে, দেখো দিদিমণি আরও বললেন, নদীর জল ছাড়াও
নানা কারণে মাটিও নষ্ট হয়ে যাচ্ছে। শুধু যে নদীর জল নষ্ট হচ্ছে তাই কিন্তু না, এছাড়া কি হচ্ছে, মাটিও নষ্ট হয়ে যাচ্ছে। মাটি কি কি কারণে নষ্ট হয়ে যায় তা বন্ধুদের সঙ্গে আলোচনা করে লেখো। তো দেখো বলছে মাটির ফসল তৈরির ক্ষমতা কমে যাওয়া। মাটি খারাপের ফলে যা যা হয়, মাটি খারাপের ফলে কি কি হচ্ছে, মাটির ফসল তৈরির ক্ষমতা কমে যাচ্ছে, মাটির ওপরটা নষ্ট হয়ে যায়, আর মাটিতে জল জমে থাকে, কারণ মাটি তখন কি করতে পারে না, জল শুষতে পারে না। আর কি কি কারণে মাটি খারাপ হয়ে যাচ্ছে না, মাটিতে কি হচ্ছে, বিভিন্ন ধরনের রাসায়নিক বিষ প্রয়োগ করা হচ্ছে, তারপরে কারখানার নোংরা জল এসে মিশছে, কয়লার ছাই জড়ো হয়ে যাচ্ছে, জড়ো করে রাখছে মাটির উপরে, ইত্যাদি কারণে মাটির খারাপ হয়ে যাচ্ছে। রসুল বলল, তাহলে কি কারখানাটা না হলেই ভালো হতো? দিদিমণি বললেন, কারখানা হলে আমাদের ভালোই হয়, অনেকে কাজ পায়, কিন্তু যারা কারখানা চালাবেন তাদের কাজ হলো চারপাশের মাটি, জল, বাতাস যাতে খারাপ না হয় সেদিকে নজর রাখা। তাহলে কি বলছে, কারখানাটা না হলে কি ভালো হতো? কিন্তু না তো, একদিকে আমাদের যেমন কারখানাও দরকার, তেমনি পরিবেশটা যাতে সুস্থ স্বাভাবিক থাকে সেদিকটাও আমাদেরকে কি করতে হবে, নজর দিতে হবে। তাই বলছে যারা কারখানা চালাবেন তাদেরকে কি করতে হবে, যে চারপাশে আমাদের যে মাটি, জল, বাতাস রয়েছে সেদিকটা যাতে খারাপ না হয়, তাহলে তার জন্য কি করতে হবে, যে কারখানার যে বিষাক্ত জল বা নোংরা জলগুলো বেরোচ্ছে সেগুলো জমা করার জন্য একটা আলাদা জায়গা করতে হবে, যে সেগুলো যাতে কোনো নদী বা পুকুরে বা জমির মাটিতে না মেশে সেদিকে তাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে এখানে গেল, এটা শেষ হলো। এবার দেখো বলছে বাড়ির পাশের মাঠটা। বাবলি, কৌশিকী, অমিতাভদের পাড়ার ছোট্ট মাঠটা বেশ সুন্দর, পাঁচিল দিয়ে ঘেরা। একদিন শোনে ওখানে নাকি অনেক বাড়ি হবে, তাই ওদের ভীষণ মন খারাপ। স্কুল যাওয়ার সময় ওরা মাঠে অনেক লোক দেখলো, সব কোদাল, হাতুড়ি, করাত নিয়ে নানান কাজ করছে। কেউ মাটি কোপাচ্ছে, কেউ গাছ কাটছে, কেউ আবার পাঁচিল ভাঙছে। চারপাশে ভীষণ ধুলো, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তাহলে কি দেখলো, এরা দেখলো যে ওদের পাড়ার যে ছোট্ট মাঠটা রয়েছে সেই মাঠটা খুবই সুন্দর ছিল এবং সেটা পাঁচিল দিয়ে ঘেরা। একদিন কি শুনলো যে ওখানে নাকি অনেক বাড়ি হবে, তার জন্য কি হয়েছে, ওদের মন খুব খারাপ, কারণ ওরা ওই মাঠে হয়তো গল্প করতো, বন্ধুরা মিলে হয়তো ঘুরতো, খেলাধুলা করতো। তা তখন তারা দেখলো কি, যে সবাই কোদাল, হাতুড়ি দিয়ে নানান ধরনের সমস্ত কাজ করছে এবং চারপাশ ভীষণভাবে ধুলো হয়েছে এবং শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমরা জানি ধুলো উড়লে কি হয়, সেখানে আমাদের শ্বাস নিতে কষ্ট হয়। নাকে রুমাল দিয়ে কোনো রকমে ওরা মাঠটাকে পেরিয়ে যায়। কিছুদিন পর দেখলো মাঠের পাশে একটা ডাস্টবিন হয়েছে, সবাই সেখানে নোংরা ফেলছে। এদিকে মাঠে বাড়ি তৈরির কাজ পুরো দমে চলছে। তাহলে কি দেখলো, একদিন মাঠের পাশে একটা ডাস্টবিন অটোমেটিক তৈরি হয়ে গেছে, সেখানে কি করছে, সবাই নোংরা ফেলছে। আর মাঠে বাড়ি যে তৈরি হবে বলে শুনেছিল, সেই বাড়ি তৈরির কাজও পুরো দমে চলছে। এখন ওদের বাড়ির জানালাগুলো বন্ধ রাখতে হয়, যা ধুলো তার সঙ্গে গন্ধ, কারণ ধুলো আর গন্ধর জন্য ওদের যে মাঠের পাশে তো ওদের বাড়ি, সেই বাড়ির জানলাগুলো কি করতে হয়, ওদের সবসময় বন্ধ রাখতে হয়। গা গুলিয়ে ওঠে। একদিন বাবলিরা ঠিক করলো ওখানে গাছ বসাবে, কিন্তু বসাবেই বা কোথায়, চারিদিকে তো জঞ্জাল। একটু ফাঁকা জায়গা পেয়ে ওরা একটা জবা গাছ বসালো। পালা করে জল দিত ওরা, কিন্তু গাছটা বাঁচলো না। অমিতাভর বাবা বলেছিলেন আসলে ওখানকার মাটিটাই খারাপ হয়ে গেছে। তাহলে গাছটা কেন বাঁচলো না, না কারণ ওখানকার মাটিটা নষ্ট হয়ে গেছে। কৌশিকী বলল, মাটিটা খারাপ হলো কি করে? অমিতাভর বাবা তখন কি বললেন, মাটির কণা জলে ধুয়ে বেরিয়ে গেলে মাটি খারাপ হয়ে যায়। মাটিতে বিভিন্ন রকমের কণা থাকে, তো সেই কণাগুলো যদি জলে ধুয়ে বেরিয়ে যায় তাহলে কি হয়, তখন মাটির সেই গুণাগুণটা নষ্ট হয়ে যায় এবং মাটিটা তখন খারাপ হয়ে যায়। আবার মাটিতে যা মেশার কথা নয় তা যদি মাটিতে মেশে তাতেও মাটি খারাপ হয়। এবং বলছে মাটিতে যদি অন্য কোনো কিছু মিশে যায় যেটা মাটির গুণাগুণকে রক্ষা করে না, অর্থাৎ ক্ষতি করে, তাতেও মাটি কিন্তু খারাপ হয়। পরের দিন মাটি খারাপ হয়ে যাচ্ছে এই নিয়ে ক্লাসে আলোচনা হচ্ছিল। দিদিমণি বললেন, আমাদের চারপাশে নানানভাবে মাটি নোংরা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে মাটির গুণ। বেশি ফসল ফলানোর জন্য মাটিতে দেওয়া হয় নানান সার। বেশি বেশি রাসায়নিক সার দিলে তাও মাটিকে বিষই দিতে পারে। মাটিতে ছড়িয়ে পড়া বিষে শেষ হয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী। তাহলে মাটির মধ্যে কি হচ্ছে, চাষের কাজে মাটিতে কি করে বেশি বেশি করে চাষিরা রাসায়নিক সার দেয়, তার ফলেও কিন্তু মাটি কি হয়, বিষিয়ে যায় এবং মাটিতে থাকা যে সমস্ত অসংখ্য প্রাণী থাকে তারাও কিন্তু সেই বিষাক্ত রাসায়নিকের ফলে তারাও কিন্তু মারা যায়। এইভাবে মাটি কিন্তু দূষিত হচ্ছে। তোমরা দেখো তো তোমাদের চারপাশের মাটি কিভাবে খারাপ হচ্ছে, বন্ধুদের নিয়ে আলোচনা করে নিচে লেখো। বলছে বাড়ির চারপাশের মাটিতে কি কি মিশে যাচ্ছে, খেলার মাঠের মাটি সেখানে কি কি মিশছে, বাজারের চারপাশের মাটি সেখানে কি কি মিশছে।
তাহলে বাড়ির চারপাশের মাটিতে কি মিশছে? নানান আবর্জনা বর্জ্য পদার্থ, অর্থাৎ গৃহস্থালীর, আমাদের বাড়ির চারপাশে যে সমস্ত গৃহস্থালী বা বাড়ি ঘর রয়েছে তাদের বাড়ির যে নোংরা বর্জ্য পদার্থ, প্লাস্টিক, পলিথিন, সেগুলো আমাদের মাটিতে মিশছে। তারপরে দেখো খেলার মাঠের মাটি, খেলার মাঠে কি হচ্ছে, যে বালি সিমেন্টের কাজ হয় সেখানে তখন বালি সিমেন্ট মিশে যাচ্ছে। আর বাজারের চারপাশের মাটিতে কি হচ্ছে, রাসায়নিক সার ব্যবহার করা, যে সমস্ত সবজিগুলো ফলানো হয় সেই সমস্ত সবজিগুলো কি হয়, বাজারে পাশে যদি মাঠ থাকে সেখানে ফেলে দেওয়া হয়। অতিরিক্ত সবজি বা পচে গেছে সেই সবজিগুলো যদি মাটিতে ফেলে দেওয়া হয়, সেখানে সেই সবজিগুলোর মধ্যে থেকে সেই সারগুলো মাটিতে মিশে সেই মাটিটাকে কি করছে, নষ্ট করে দিচ্ছে। তাহলে এইভাবে কি হচ্ছে, মাটিগুলো দূষিত হচ্ছে। তো বোঝা গেল যে মাটি কিভাবে দূষিত হচ্ছে। তার আগে পড়ালাম জল কিভাবে দূষিত হচ্ছে। তো আজকে এই পর্যন্তই থাকলো। এবার চলো দেখি এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। তো প্রশ্নগুলো শুরু করার আগে বলে রাখি যে আমার পড়ানো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর আগের ক্লাসগুলো যদি দেখতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো চলো দেখে নিই এবার প্রশ্নগুলো। দেখো, আধুনিক সভ্যতা পরিবেশের সংরক্ষণ, মাটি আর নেইকো খাঁটি। 1 নম্বর প্রশ্ন, নদীর জল নষ্ট হওয়ার কারণগুলি লেখো। এখানে আমি লিখেছি নদীর জল নষ্ট হওয়ার কারণ। এখানে তোমাদের যদি বলে যে জল দূষণের কারণ, সেটা বললেও এই যা উত্তর হবে। নদী বা পুকুরের জল নষ্ট হওয়ার কারণ বললেও কিন্তু সেই একই উত্তর হবে। তো দেখো, জল দূষণ বা নদীর জল নষ্ট হওয়ার কারণগুলি হলো গৃহস্থালী ও কলকারখানার আবর্জনা ও নোংরা জল নদীর জলে মেশা, কৃষিজমির সার ও কীটনাশক ধোয়া জল নদী বা পুকুরে মেশা, বর্জ্য পদার্থ নর্দমার মাধ্যমে নদী বা পুকুরে এসে পড়ে, নদী বা পুকুরে গরু মোষ স্নান করালে, কাপড় কাচলে, বাসন মাজলে জল দূষিত হয়, জলে পুজোর ফুল প্রতিমা বিসর্জন দিলেও জল দূষিত হয়। তারপরে দেখো বলছে মাছ চাষের জন্য বিভিন্ন রাসায়নিক জলে দেওয়ার ফলে জল দূষিত হয়। তাহলে আমি এখানে 6টা কারণ লিখে দিয়েছি, তোমরা চাইলে আরও লিখতে পারো। আর যদি 6টা কারণ না লিখতে পারো তাহলে এর থেকে কম লেখো, যেটা ইচ্ছে তোমরা সেটা করবে। তারপরে দেখো বলছে গ্রামে কারখানা তৈরি সুফল ও কুফল লেখো। তো সুফল মানে হচ্ছে ভালো দিকটা, আর কুফল মানে হচ্ছে খারাপ দিকটা কি কি। সুফলটা কি, গ্রামে কারখানা তৈরি হলে অনেক লোক কাজ পাবে, ফলে তাদের একটা কর্মসংস্থান হবে, যাতে তারা তাদের জীবনযাপন ভালো করে চালাতে পারে। অর্থাৎ সেখানে তারা যদি কাজ করে তাহলে তারা সেখান থেকে উপার্জন করবে, ফলে তারা সংসারটা ভালোভাবে চালাতে পারবে, তাই তো খেয়ে পরে বাঁচতে পারবে। আর কুফল কি, এর ফলে নদীর জল, মাটি, বাতাস দূষিত হয়। তারপরে দেখো বলছে দূষণ কাকে বলে, মনুষ্যসৃষ্ট কারণে বিভিন্ন ক্ষতিকারক পদার্থের প্রকৃতিতে মিশে মাটি, জল, বাতাসের গুণাগুণ নষ্ট হওয়াকে দূষণ বলে। নেক্সট দেখো বলছে মাটি কিভাবে দূষিত হয়। অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করলে মাটি দূষিত হয়। গৃহস্থালীর ফেলে দেওয়া বর্জ্য পদার্থ, প্লাস্টিক, পলিথিন ইত্যাদি মাটিকে দূষিত করে। কলকারখানার নোংরা জল মাটিতে মিশে মাটিকে দূষিত করে। এছাড়া মরা জীবজন্তু মাটিতে ফেলে রাখলে তার থেকেও মাটি দূষিত হয়। এবার দেখো বলছে বাড়ির পাশের মাঠটা, এখান থেকে কি কি প্রশ্ন হতে পারে। এখান থেকে বেশি না, 2টো প্রশ্নই আমি লিখেছি। দেখো যে বেশি রাসায়নিক সার ব্যবহার করলে কি হয়, মাটি বিষিয়ে যায় ও তার সঙ্গে মাটিতে থাকা অসংখ্য ছোট প্রাণী ধ্বংস হয়ে যায়। নেক্সট হচ্ছে যে মাটিতে জঞ্জাল ফেলা হয় সেই মাটি নষ্ট হয় কেন, মাটিতে জঞ্জাল ফেলে সেগুলো মাটির গুণাগুণকে নষ্ট করে দেয়। তাহলে এই গেল আমাদের প্রশ্ন এবং উত্তর। তার সাথে কিন্তু তোমরা যে পরিবেশের যে টেক্সট বুকটা আমি পড়ালাম সেটা কিন্তু অবশ্যই লাইন বাই লাইন প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, সেখান থেকেও হয়তো প্রশ্ন তুলে দিতে পারে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো।